নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইজ করি। আজ 4 আগস্ট 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটু প্রমোশন আছে। পর্ণদীপস ওপিনিয়ন এই যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিটি ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড বুকের রিভিউ পাবেন প্রতি সপ্তাহে একটি করে। বুকের যে রিভিউয়ের লিঙ্ক আর চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন কোন বইটা আপনার পক্ষে সুইটেবল। আর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 22 আগস্ট কনফার্ম হয়ে গেছে। তো ডব্লিউবিসিএস প্রিলিমিনারি লাস্ট টাইম রিভিশন ক্যাপসুল কিনে ফেলতে পারেন, মাত্র 75 টাকা দাম। এখানে 500+ এক্সপেক্টেড অনলাইনার রয়েছে, তার সাথে এম লক্ষ্মীকান্ত ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এখান থেকে বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে ইমেজ সেটা স্ক্যান করা হয়েছে। এছাড়াও গুগল থেকে বিভিন্ন রকম ইমেজ এবং তার সাথে ম্যাপ ইনক্লুড করা হয়েছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে। আপনার যদি লাক খুব খারাপ না থাকে তো এখান থেকে আপনারা অনেক কোশ্চেন কিন্তু কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। আর অবশ্যই কিনে নিন, বেশি দিন বাকি নেই। রিভিশন আপনাদেরকে 2 থেকে 3 বার করতে হবে, 75 টাকা দাম। তো চলুন শুরু করা যাক। আজকে যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার সেটা কি বলছে, নিকোল পাশ্চিনিয়ান রিঅ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ আর্মেনিয়া। আর্মেনিয়ার এর আগের প্রাইম মিনিস্টার ছিলেন নিকোল পাশিনয়ান। তো তিনি কিন্তু আবার রিঅ্যাপয়েন্ট হয়েছেন। তো আর্মেনিয়ার ক্যাপিটাল এবং কারেন্সি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর্মেনিয়ার ক্যাপিটাল কি? ইয়েরেভান। আর আর্মেনিয়ার কারেন্সি আর্মেনিয়ান ড্রাম। রিপিট করছি, আর্মেনিয়ার ক্যাপিটালের নাম ইয়েরেভান এবং আর্মেনিয়ার কারেন্সির নাম আর্মেনিয়ান ড্রাম। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, নোবেলিস্ট কুনাল বাসু রিসেন্টলি একটি বই রিলিজ করেছেন, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, নোবেলিস্ট কুনাল বাসু এই বইটা রিসেন্টলি রিলিজ করেছেন। অনলাইনের হিসেবে কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখব, নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স বলছে, ইন্ডিয়া টেক্স ওভার ইউএনএসসি প্রেসিডেন্সি ফর আগস্ট 2021। এটা অনেক আগের একটি কারেন্ট অ্যাফেয়ার্স, তবু আমি আনলাম কেন? কারণ ইউএনএসসির হেডকোয়ার্টার দেখানোর জন্য। তো আপনারা প্রত্যেকেই জানেন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ইন্ডিয়া 2 বছরের জন্য একটা টেম্পোরারি প্রেসিডেন্টশিপ নিয়েছে। তো আগস্ট 2021 থেকে দেখুন এটা টেক ওভার করবে। এখানে ইন্ডিয়া হ্যাজ অ্যাজিউমড দ্য প্রেসিডেন্সি অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউএনএসসি ফর আগস্ট 2021। আর ইন্ডিয়া উইল ডিসাইড দ্য এজেন্ডা ফর আগস্ট অ্যান্ড কোঅর্ডিনেট ইম্পর্টেন্ট মিটিংস অ্যান্ড আদার রিলেটেড ইস্যুস। ইন্ডিয়া এখানে কোঅর্ডিনেট করবে অন্যান্য এই রিলেটেড ইস্যুকে এবং তার সাথে ডিসাইড করবে তার এজেন্ডাকে। মনে রাখবেন ইউএনএসসি এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ইউএসএ। আর ইন্ডিয়ার টার্ম কিন্তু 2021 জানুয়ারি থেকে এটা 2023 পর্যন্ত 2 বছরের টার্ম। নেক্সট যেটা রয়েছে দেখুন, ভুবনেশ্বর বিকমস ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু অ্যাচিভ 100% কোভিড ভ্যাকসিনেশন। ভুবনেশ্বর এমন একটি রাজ্যে পরিণত হয়েছে, রাজ্য নয়, এমন একটি সিটিতে পরিণত হয়েছে, উড়িষ্যার এমন একটি সিটিতে পরিণত হয়েছে যেখানে 100% কোভিড-19 ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে। তো উড়িষ্যায় বিভিন্ন রকম ইম্পর্টেন্ট স্কিম লঞ্চ করা হয়। অ্যাকচুয়ালি দেখুন, উড়িষ্যা আমাদের এমন একটা পজিশনে অবস্থিত, জিওগ্রাফিক্যাল পজিশনটা এমন, উড়িষ্যাতে কোনো রকম ডেভেলপমেন্টাল ওয়ার্ক হতেই পারে না। প্রতি বছর কিছু না কিছু লেগেই রয়েছে। আমফান আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলো, উড়িষ্যাতেও প্রভাব পড়েছিল। এবছরের যশ, এইরকম প্রভাব কিন্তু উড়িষ্যাতে পড়েই রয়েছে। তো এইরকম কন্ডিশনের কারণে ফিজিক্যাল যে ফিনোমিনান, এর কারণে যে হ্যাজার্ডাস, তার কারণে কিন্তু উড়িষ্যার ডেভেলপমেন্ট খুব প্রবলেম হয়ে যায়। তো তবুও উড়িষ্যায় দেখা যায় যে অনেক ইম্পর্ট্যান্ট স্কিম ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো সেই দিক থেকে ভুবনেশ্বর কিন্তু প্রথম কোভিড-19 ভ্যাকসিনেশনে 100% সফল হয়েছে ভুবনেশ্বর সিটি। আর ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন এর জন্য কিন্তু অনেকটাই হেল্প করেছে। আরেকটা জিনিস, সেটা কিন্তু 18 বছর এবং তার থেকে বেশি বয়সের যে ব্যক্তি, তাদের জন্য কিন্তু 100% সফল হয়েছে। নেক্সট দেখব, ইসরো প্রেজেন্টেড SATNAV পলিসি 2021 ফর পাবলিক কনসালটেশন। তো ইসরো কিন্তু প্রেজেন্ট করেছে ইন্ডিয়ান স্যাটেলাইট নেভিগেশন পলিসি, যার শর্ট ফর্ম হচ্ছে SATNAV বা SATNAV পলিসি 2021, তার যে ড্রাফট। আর তার ওয়েবসাইটে কিন্তু এটা পাবলিশ করেছে। এর এইম কি? এর এইম হচ্ছে টু অ্যাড্রেস দ্য গ্রোয়িং ডিমান্ডস অফ স্পেস বেসড নেভিগেশন অ্যান্ড টাইম অ্যাপ্লিকেশান। দেখুন, যত দিন যাচ্ছে ধীরে ধীরে প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তারা এই যে স্পেস বেসড নেভিগেশন সিস্টেম বা স্পেস বেসড যে রিসার্চ আছে, সেখানে তারা নিজেদের
জিডিপির একটা অ্যামাউন্ট তারা কিন্তু ব্যয় করছে। যাদের নিজস্ব কোনো স্পেস সেন্টার নেই, যেমন ভারতের রয়েছে ইসরো, আমেরিকার রয়েছে নাসা, রসকসমস রয়েছে রাশিয়ার। তো এই রকম যে স্পেস সেন্টার আমাদের রয়েছে, যেসব কান্ট্রির নেই তারাও কিন্তু স্পেস সেন্টারে নিয়ে রিসার্চ করতে আগ্রহী, এবং তারাও এই ইসরো নাসা এদের দ্বারা বিভিন্ন রকম রকেট লঞ্চ করছে। আপনারা জানেন অ্যামাজোনিয়া 1, এটা কিন্তু ব্রাজিলের, আর এটা ইসরোই লঞ্চ করে দিয়েছিল। তো এইরকমভাবে কিন্তু বিভিন্ন রকম তারা আগ্রহ প্রকাশ করছে। তো সেই জন্যে এখানে অ্যাড্রেস করছে ইসরো টু গ্রোয়িং ডিমান্ডস অফ স্পেস বেস নেভিগেশন অ্যান্ড টাইমিং অ্যাপ্লিকেশান with the view of self-sustenance in areas of commercial, strategic and societal application to maximize the socio-economic benefit। তো এখান থেকে সোশিও ইকোনমিক অর্থাৎ আর্থ সামাজিক যে বেনিফিট সেটা ম্যাক্সিমাম করার জন্য স্ট্র্যাটেজিক, কমার্শিয়াল এবং সোসাইটাল। স্ট্র্যাটেজিক কথার অর্থ হচ্ছে কোনো একটা পরিকল্পনার দ্বারা কোনো একটা কাজ করা। যেমন ধরুন আপনি একটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন উইথ স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনার নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তার সাথে কমার্শিয়াল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সোসাইটাল, সামাজিক ক্ষেত্রে, আর্থসামাজিক ক্ষেত্রে এটাকে কীভাবে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া যেতে পারে সেটাই কিন্তু এর উদ্দেশ্য। তো ইসরো সম্পর্কে বলে দিই একটু। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো কত সালে স্থাপিত হয়? 1969 সালে ইসরো স্থাপিত হয়। বর্তমানে চিফ ইসরোর কে শিবান, আর এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটক। নেক্সট দেখব কুথিরাম টানেল। এটা কিন্তু একটা টুইন টিউব টানেল, কুথিরাম ইন ত্রিশূর ডিস্ট্রিক্ট অফ কেরালা ইন ইন্ডিয়া। অর্থাৎ কেরালার ত্রিশূর ডিস্ট্রিক্টে কুথিরাম নামে একটি ছোট্ট জায়গায় এখানে কিন্তু একটি টুইন টিউব টানেল, অর্থাৎ দুটো একই রকমের টিউব টানেল তৈরি করা হলো। আর ইট ইজ লোকেটেড অন ন্যাশনাল হাইওয়ে 544। এটা ন্যাশনাল হাইওয়ে NH 544-এর ওপর রয়েছে, এবং বলছে দেখুন ওন্ড অ্যান্ড অপারেটেড বাই ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা এটা কিন্তু অপারেট করা হবে। ইট ইজ কেরালাস ফার্স্ট এভার টানেল ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়াস লংগেস্ট 6-লেন রোড টানেল। তো এটা এই যে কুথিরাম টানেল, এটা কেরালার প্রথম টানেল হতে চলেছে, এবং সাউথ ইন্ডিয়ার মধ্যে 6th বা ষষ্ঠ সবচেয়ে লংগেস্ট যে টানেল সেই লিস্টেও কিন্তু এটা চলে আসছে। আর এর লেন্থ দেখুন 1.6 কিমি। টানেল ইজ ডিজাইন থ্রু পেচি ভাজানি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ভাজাহানি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে পেচি ভাজানি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এটা কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার কী হবে? কেরালা। এর আগে আমরা যদি প্যাটার্ন লক্ষ্য করতাম, WBCS বলুন আর যে কোনো এক্সাম বলুন, এর আগের প্যাটার্নে আমরা দেখতাম যে কমন যে ন্যাশনাল পার্ক রয়েছে, যেমন ধরুন শিমলিপাল, কাজিরাঙ্গা, জিম করবেট, এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে বারবার জিজ্ঞাসা করা হতো। বান্ধবগড়, কানহা, এগুলোই বারবার জিজ্ঞাসা করা হতো আগে ঘুরিয়ে ঘুরে। গির ন্যাশনাল পার্ক, এই টাইপের ন্যাশনাল পার্কগুলো। কিন্তু রিসেন্ট প্যাটার্ন দেখা যাচ্ছে, সে আপনি WBCS বলুন, TCS-এর যে কোনো একটা এক্সাম বলুন, SSC-র এক্সাম বলুন, আর রেলওয়ে বলুন, প্রত্যেকটা এক্সামে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে ন্যাশনাল পার্কগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে, যে ন্যাশনাল পার্কগুলো রিসেন্ট নিউজে আসছে এবং কমন নয় এমনই ন্যাশনাল পার্কগুলোই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এমনটা রেয়ারই ঘটছে যে কমন যে ন্যাশনাল পার্কগুলো সেখান থেকেই কোশ্চেন আসছে। আর কমন ন্যাশনাল পার্ক থেকে যদি কোশ্চেন আসে তাহলে কোশ্চেনের ডেপথ কিন্তু অনেকটা হচ্ছে। যেমন ধরুন কোশ্চেন আসছে যে অলিভ রিডলি টার্টেল এর মধ্যে কোন ন্যাশনাল পার্কের অংশ নয়, বা কোন ন্যাশনাল পার্কের অংশ। এবার আপনাকে জানতে হবে অলিভ রিডলি টার্টেল কী, তারপরে জানতে হবে এটা কোন নদীতে পাওয়া যায়, তারপরে জানতে হবে ওই নদীর আশেপাশে কী ন্যাশনাল পার্ক রয়েছে। যেমন ধরুন অলিভ রিডলি টার্টেল এটা মহানন্দা নদীতে পাওয়া যায়, তো মহানন্দা নদী কোন ন্যাশনাল পার্কের আশেপাশে রয়েছে, কোথায় রয়েছে আপনাকে বুঝতে হবে। তো তারপরেই কিন্তু আপনি এই কোশ্চেনের অ্যাটেম্প করতে পারবেন। তো এখন কিন্তু ন্যাশনাল পার্কের যে কোশ্চেনগুলো আসছে সেটা কিন্তু অতটাও ইজি আসছে না। তো ন্যাশনাল পার্কটা আমাদের গুরুত্বপূর্ণ খুবই, পরীক্ষার জন্য প্রতি বছরই কোশ্চেন আসছে, কিন্তু এটা কিন্তু অতটাও ইজি আসছে না, একটু আমাদের একটু ডেপথে গিয়ে পড়তে হবে। নেক্সট ইরুপি। ইরুপি বলছে দেখুন ইরুপি ইজ এ পার্সন অ্যান্ড পারপোজ স্পেসিফিক ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট সলিউশন। তো ইরুপি হলো একজন ব্যক্তি এবং একটা উদ্দেশ্য স্পেসিফিক ক্যাশলেস ডিজিটাল পেমেন্ট সলিউশন। এটা ডিজিটাল একটা পেমেন্ট। দেখুন আমাদের যে গভর্নমেন্টের স্কিম ক্যাশলেস সোসাইটি কিন্তু একটা খুব বিপজ্জনক সোসাইটি তৈরি হতে পারে।
আমাদের ক্যাশলেস সোসাইটি থেকে লেস ক্যাশ সোসাইটি তৈরি করা কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু দুটো ব্যালেন্স থাকবে। কোনো জিনিস এক্সট্রিম পর্যায়ে ভালো নয়, সে যে কোনো জিনিস হতে পারে, সে আপনার চাহিদা বলুন, আর যে কোনো জিনিসে হতে পারেন, যে কোনো স্কিম হতে পারেন, এক্সট্রিম পর্যায়ে কোনো জিনিসই ভালো নয় এবং সেটা কিন্তু সমাজের ক্ষতি করবে। তো ক্যাশলেস সোসাইটির প্রচুর প্রবলেম রয়েছে, অন্য একদিন আলোচনা করব। সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত লেস ক্যাশ সোসাইটি। আমি এটা বলে দিলাম তার কারণ আপনারা যখন কোনো রকম ডেসক্রিপটিভ রাইটিং লিখবেন, এই যে টার্মটা আপনি ইউজ করতে পারেন, ক্যাশলেস সোসাইটির পরিবর্তে আমাদের লেস ক্যাশ সোসাইটি ইউজ করতে হবে। তাহলে আমাদের যে ক্রাইম, বিভিন্ন রকম যে ইস্যু, সেগুলোকে আমরা অনেকটাই রিজলভ করতে পারবো। দেখুন, ইট ইজ এ কন্ট্যাক্টলেস ইনস্ট্রুমেন্ট ফর ডিজিটাল পেমেন্ট। তো এখানে কোনো রকম কন্ট্যাক্ট হবে না, যার মাধ্যমে কোভিড-19কে আমরা রুখতে পারবো এবং কোভিড-19-এর জন্যই এটা তৈরি করা হয়েছে। এটা কিউআর কোড বেসড অথবা SMS স্ট্রিং বেসড ই ভাউচার, এখানে হুইচ ইজ ডেলিভার টু দ্য মোবাইল অফ দ্য বেনিফিশিয়ারিজ। আর এখানে দেখুন এটা কে ডেভেলপ করেছে, NPCI, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইউরুপি। ডিরেক্টলি কোশ্চেন আসবে। RBI যে অফিস অ্যাটেন্ডেন্টের এক্সাম হয়ে গেছিলো, সেখানে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন এসেছিলো। তো এই টাইপের NPCI রিলেটেড একটা কোশ্চেন এসেছিলো, আমার এক্সাক্ট খেয়াল নেই, তবে NPCI রিলেটেড কোশ্চেন এসেছিলো। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI, দ্য ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস, দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড দ্য ন্যাশনাল হেলথ অথরিটি, এরা কিন্তু একত্রে তৈরি করেছিল। কিন্তু মেইন যে অর্গানাইজেশন, তার নাম হচ্ছে NPCI, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা কীভাবে কাজ করে অতটাও জানার দরকার নেই, পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখুন, ওভারভিউ অফ দ্য LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন কোন দেশের মধ্যে রয়েছে, তো ইন্ডিয়া এবং চায়না। তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে অ্যাকচুয়ালি কিন্তু তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা ওয়েস্ট, এই পাশটা ওয়েস্ট, তার মাঝের অংশটা মিডিল, আর এই পাশের অংশটা কিন্তু ম্যাকমোহন লাইন। তো দেখুন, এই যে তিনটে ভাগ, কোনটা কোন কোন অঞ্চলের মধ্যে পড়ে। এক নম্বর দেখুন ম্যাকমোহন লাইন কিন্তু ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে পড়ে এবং কিছু সিকিমের মধ্যে পড়ে। অরুণাচল প্রদেশ এবং সিকিমের মধ্যে এই ম্যাকমোহন লাইন বা ইস্টার্ন সেক্টর পড়ে যায়। এই ইস্টার্ন সেক্টর 1346 কিমি লম্বা। তার সাথে মিডল সেক্টরে পড়ে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, যেটা 545 কিমি চওড়া লম্বা, এবং তার সাথে ওয়েস্টার্ন সেক্টর, যেটা লাদাখে রয়েছে 1597 কিমি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লাদাখে সেটা কিন্তু সবচেয়ে দীর্ঘতম চায়নার সাথে ভারতের বর্ডার, এবং অরুণাচল প্রদেশ এবং সিকিম মিলে 1346 কিমি, যেটা আমাদের ম্যাকমোহন লাইন আমাদের কিন্তু ইস্টার্ন সেক্টরে রয়েছে। অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে ম্যাকমোহন লাইন জম্মু কাশ্মীরে, লাদাখে, এই রিজিয়নটায় রয়েছে, কিন্তু না, ম্যাকমোহন লাইন কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে রয়েছে এবং এ পার্ট অফ সিকিমে রয়েছে। নেক্সট একটি ইম্পর্টেন্ট নিউজ, যেটা হলো জিকা ভাইরাস রিলেটেড। তো এর কনটেক্সট কি, রিসেন্টলি ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি রিসেন্টলি একটা টিম ক্রিয়েট করেছে, মাল্টি ডিসিপ্লিনারি টিম ক্রিয়েট করেছে মহারাষ্ট্রে জিকা ভাইরাসকে মনিটর করার জন্য। তো সেহেতু কিন্তু জিকা ভাইরাস পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এখানে বলছে দেখুন, জিকা ভাইরাসের যে ডেফিনেশন, জিকা ভাইরাসের যে তথ্য সেখানে এগুলো দেওয়া রয়েছে। তো জিকা ভাইরাস কি, জিকা ভাইরাস সাধারণত এডিস মশা, স্ত্রী এডিস মশার মাধ্যমে এই জিকা ভাইরাস কিন্তু ছড়ায়। জিকা ভাইরাস স্ত্রী এডিস মশার মধ্যে থাকে না, কিন্তু একটা সংক্রমিত ব্যক্তির থেকে আরেকটা সংক্রমিত ব্যক্তিকে যদি সেই স্ত্রী এডিস মশা কামড়ায়, তখনই কিন্তু এই জিকা ভাইরাস তার হতে পারে। এটা কিন্তু জিকা ভাইরাস স্ত্রী এডিস মশা বাহক হিসেবে কাজ করে। এখানে অ্যাবাউট জিকাতে বলছে দেখুন, দ্য জিকা ভাইরাস ইজ প্রিডমিনেন্টলি ট্রান্সমিটেড বাই ইনফেক্টেড মসকিউটোস ফ্রম দ্য এডিস জেনাস, মেইনলি এডিস ইজিপ্টি। দ্য এডিস মসকিউটো অলসো স্প্রেড ডেঙ্গু, চিকুনগুনিয়া অ্যান্ড ইয়েলো ফিভার। তো এছাড়াও বলা হয়েছে যে এডিস মশা আর কী কী রোগ ছড়ায়, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ইয়েলো ফিভার বা হলুদ জ্বর। এই যে জিকা ভাইরাস প্রথম আইডেন্টিফাই করা হয় ইউগান্ডাতে 1947 সালে, ইউগান্ডাতে একটা মাংকির দেহে। এবং এর সিমটম কি, সিমটম আমরা পরের পেজে দেখছি, কিন্তু এখানে দেখে নিন জেনারেল সিমটমগুলো দেখে নিন। এখানে ফিভার, জ্বর আসবে, র্যাশ বেরোবে, কনজাংটিভিটিস, মাসেল এবং জয়েন্ট পেন হবে, ম্যালাইস হবে অথবা হেডেক হবে, মাথা যন্ত্রণা হবে খুব বেশি। তো এগুলো কিন্তু এর প্রাথমিক যে সিনড্রোম, সেগুলো এইখানে লেখা রয়েছে। আমি নেক্সট পেজে একটা ছবির মাধ্যমে দেখাবো। তারপর বলতে দেখুন, জিকা ভাইরাস ইনফেকশন ডিউরিং প্রেগনেন্সি। জিকা ভাইরাসের যদি কারোর দেহে হয় বা মাতৃদেহে হয়, প্রেগনেন্সির সময় হয়, তখন কিন্তু
যে সন্তান জন্ম নেবে তার মাথা তার যে দেহের থেকে ছোট হতে পারে। এটা কিন্তু খুবই একটা প্রবলেম বা খুব একটা ইস্যু এই রিলেটেড। তো এখানে এই যে ইস্যুটা, এটাকে কি বলা হচ্ছে, মাইক্রোসিফ্যালি এবং আদার কনজেন্টিয়াল ম্যালফরমেশনস নোন অ্যাজ কনজেন্টাল জিকা সিনড্রোম। এবং অন্যান্য যে আমাদের সেই বাচ্চাটার অন্যান্য যে প্রবলেম হবে সেটাকে বলা হবে কনজেন্টাল জিকা সিনড্রোম। এখানে দেখুন অল অ্যাবাউট জিকা ভাইরাস ডিজিজ ছড়ায় এডিস মসকিউটি থেকে, ইনফেক্টেড এডিস মসকিউটি থেকে। এবং এর সিমটমগুলো দেখে নিন এখানে, জিকা ভাইরাস ডিজ আইদার রিমেন অ্যাসিমটোমেটিক অর শো মিড সিমটম। এটা কিন্তু কোভিড-19 মতো অ্যাসিমটোমেটিকও হতে পারে, অথবা এটা ফিভার, র্যাশ, কনজাংটিভিটিস, বডি জয়েন্ট পেন, হেডেক এগুলো কিন্তু এখানে দেখা যাবে। বাকি তো একটু আগে আমরা আলোচনা করলাম, প্রেগনেন্সির সময় এই জিকা ভাইরাস হলে যে সন্তান জন্ম নেবে তার মাথা তার দেহের থেকে কিন্তু ছোট হতে পারে। তো এই ছিল আজকে আমাদের টোটাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।